স্বাগত খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। সিলেটে বৃষ্টি ভেস্তে দিয়েছে টাইগারদের প্র্যাকটিস। বৃহস্পতিবার অনুশীলন করতে না পারলেও এশিয়া কাপের আগে প্রস্তুতি নিয়ে ক্যাপ্টেন লিটন দাস দারুণ খুশি। সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ জিতেই উড়াল দিতে চান আমিরাতে, তবে ডাচদের বিপক্ষে হারলেও হতাশ হতে চান না টি-20-র কাপ্তান। সিলেট থেকে নাইয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। এর আগেও অনেক টিমের কাছে হেরেছে, নতুন কোনো কিছু না। যদি হেরেও যায়, হেরে যেতেই পারি। অঝোর ধারায় বৃষ্টি, এমন আবহাওয়ায় পারফেক্ট ডিশ ইলিশ খিচুড়ি। এরপর লম্বা ঘুম হলে মন্দ কি, কিন্তু ক্রিকেটারদের সেই সুযোগটা মিলেনি। ঘুম বাদ দিয়ে ঝুম বৃষ্টির মাঝেও টাইগাররা মাঠে এসেছিল, সবুজ গালিচায় পাও রেখেছিল, কিন্তু প্র্যাকটিস না করেই ফিরতে হলো। হোটেল থেকে মাঠে আসা পুরোটাই পণ্ডশ্রম। লিটনদের প্রস্তুতিতে কি একটু ঘাটতি থেকে গেল? ওয়েদারের সাথে আমি কি ঘাটতি করবো বলেন? উপর আল্লাহ যেটা দিচ্ছে সেটা নিয়ে সন্তুষ্ট। বৃষ্টিতে এদিন অনুশীলন করা না গেলেও এশিয়া কাপের আগে যে প্রস্তুতিটা নিয়েছে টাইগাররা, লিটন বলছেন সেটা নাকি সময়ের সেরা। আপনি এত ভালো ফ্যাসিলিটি সহকারে প্রিপারেশন খুব কমই পাওয়া যায়। আমার মনে হয় বাংলাদেশ টিম লাস্ট যে ব্রেক ছিল, ব্রেকের পর থেকে খুব ভালো প্রিপারেশন আছে। ঝুম বৃষ্টিতে টাইগারদের প্র্যাকটিস সেশনটা পণ্ড। সবাই যে যার মতো চলে গেছেন হোটেলে, কিন্তু একজন শুধুমাত্র ব্যতিক্রম, তাওহিদ হৃদয়। এই বৃষ্টির মাঝেও নিজের ব্যাটটাকে শান দিয়েছেন ইনডোরে। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজে এশিয়া কাপের প্রস্তুতিটা ঠিকঠাকভাবে নিতে চান তাওহিদ হৃদয়। ঠিক বড় মঞ্চের আগে ছোট দলের সঙ্গে খেলা, একটা সংখ্যা কিন্তু থেকেই যায়। পচা শামুকে পাটা কাটবে না তো, যেমনটা হয়েছিল সেই 2024 বিশ্বকাপের আগে। ইউএসএতে হিউস্টনে বাংলাদেশ দল ইউএসের বিপক্ষে সিরিজটা হেরে গিয়েছিল এবং বাংলাদেশের আত্মবিশ্বাসটা একেবারেই তলানিতে ঠেকে গিয়েছিল। এবার সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তেমনটা হবে না তো? না, ঝুঁকি না জিনিসটা। বাংলাদেশ এর আগেও অনেক টিমের কাছে হেরেছে, নতুন কোনো কিছু না। যদি হেরেও যায়, হেরে যেতেই পারি। দুইটা দলই খেলতে এসেছে, একটা টিম জিতবে, একটা টিম হারবে। বাট আমরা কতটা ক্রিকেট ভালো খেলতে পারতেছি এটা হচ্ছে দেখার বিষয় না। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ এশিয়া কাপের আগে টাইগারদের প্রস্তুতির সেরা মঞ্চ, যেখানে সবচেয়ে বেশি ফোকাস থাকবে ব্যাটারদের দিকে। নজর থাকবে জুলিয়ান উড ব্যাটারদের পাওয়ার হিটিংয়ে কতটা উন্নতি করতে পারলো। দেখেন, কেউ আসে তো 2-3 দিনে ফুল চেঞ্জ করে দিতে পারবে না, বাট তার কিছু থট প্রসেস ছিল প্র্যাকটিসের, যেগুলো নতুন মনে হয়েছে আমাদের কাছে। আমরা কাজ করেছি, দেখা যাক বাদ বাকিটা। এখনও তো ম্যাচ খেলিনি, সে আসার পরে আমাদের একটা ম্যাচও হয়নি। সো নেদারল্যান্ডস সিরিজ দিয়ে দেখা যাবে যে বাংলাদেশ টিম এখান থেকে কতখানি ডেভেলপ করেছে। দলে ফেরা নুরুল হাসান সোহান আর সাইফ হাসানের জন্য সিরিজটা বেশ গুরুত্বপূর্ণ। ক্যাপ্টেন সুখবর দিলেন দুজনের জন্য। যে 1-2 ম্যাচ পরেই যে তারা বাদ পড়বে জিনিসটা এমন না। টি-20 ফরম্যাট যে কোনো সময় আপনার এগ্রেসিভ ক্রিকেট খেলার জন্য আপনি আউট হয়ে যেতে পারেন। এটা আমরা ম্যানেজমেন্ট বুঝবো যে প্লেয়ারটা কীরকম খেলার চেষ্টা করছে। যদি বুঝি যে না, সে টিমের জন্য সব কিছু দিতে প্রস্তুত, অবভিয়াসলি টিম ম্যানেজমেন্ট ব্যাক করবে। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে 30 আগস্ট মুখোমুখি হবে বাংলাদেশ আর নেদারল্যান্ডস। পরের 2 ম্যাচ 1 ও 3 সেপ্টেম্বর। নাহিয়ান বিন জসিম, 71, সিলেট। পাকিস্তানের সাবেক হেড কোচ মিকি আর্থারের মন্তব্য নিয়ে তোলপাড় হচ্ছে পাকিস্তানের ক্রিকেটে। তিনি বলেছেন বাবর রিজওয়ান ভালো ক্রিকেটার, কিন্তু টি-20তে চলে না। তাদের টি-20 ক্যারিয়ারের সাথে বাংলাদেশ দলের যে কোনো ব্যাটারের তুলনা করতে গেলে গড়বড় হয়ে যাচ্ছে সব। খালিদ জামিল করেছেন সেই তুলনা। পাকিস্তানের আলোচিত হেড কোচ সাউথ আফ্রিকার মিকি আর্থার। এক টিভি সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয়েছিল সাবেক 2 শীর্ষ বাবর আজম আর মোহাম্মদ রিজওয়ানকে নিয়ে। কারণ তো জানাই, ওদেরকে ছেটে ফেলা হয়েছে আসন্ন এশিয়া কাপের পাকিস্তান দল থেকে। আর তা নিয়ে সরগরম দেশটার ক্রিকেট পাড়া। কারণ হাজার হলেও এই মুহূর্তে রানিং ক্রিকেটারদের মধ্যে বাবর রিজওয়ানের চেয়ে বড় তারকা কেউ হয়ে উঠতে পারেনি পাকিস্তানে। মিকি আর্থার অবশ্য এই 2 ব্যাটারের প্রশংসাই করলেন। সাবেক এই প্রোটিয়া ক্রিকেটার বলছেন তারা অবশ্যই ভালো, কিন্তু সমস্যা হলো ক্রিকেটটাই ইদানিং বদলে গেছে। এটা আগের চেয়ে অনেক বেশি অ্যাগ্রেসিভ। কিন্তু বাবর রিজওয়ানরা এই কালচারের সাথে পাল্লা দিয়ে নিজেদের গড়ে তুলতে পারেনি, যে কারণে শেষ পর্যন্ত দল থেকেই ঝরে পড়েছে।
মিকি আর্থারের এই কথা নতুন কিছু নয় অবশ্য। এর আগে বহুবার বহুভাবে পাকিস্তানের ওই দুই পার্টিকুলার ক্রিকেটার সম্পর্কে বলেছেন, কিন্তু এবারে পুরনো সেই প্লেয়ারদের ঘিরে পুরনো আলোচনার সাথে নতুন একটা তুলনা টানা যাক। পাকিস্তানের সাবেকের টি-20 অভিষেক হয়েছে 2016-তে। সেই সাথে এ পর্যন্ত 121 ইনিংসে ব্যাট করেছেন, স্ট্রাইক রেট 130ও ছুঁতে পারেনি। আধুনিক টি-20তে যেটা চলে না একেবারেই। বাবরের পার্টনার বহুবার হয়েছেন রিজওয়ান। তার টি-20 অভিষেক হয়েছে আরো বছর খানেক আগে। 93 ইনিংসে ব্যাট করে 125 স্ট্রাইক রেট, বাবরের চেয়েও কম। এই দুজনের জুটিকেই পাকিস্তানের টি-20 ইতিহাসের সফলতম এখন পর্যন্ত অন্তত না বলে উপায় নেই। তাদের পার্টনারশিপে 3300 রান এসেছে শুধু টি-20তে। আর তাদের প্রসঙ্গেই মিকি আর্থার বলছেন, ওদের খেলাটা এই জামানার টি-20-র সাথে যায় না। দুজনেই মার খেয়েছেন আসলে স্ট্রাইক রেটে, অর্থাৎ রান তোলার গতিতে। কিন্তু বাংলাদেশের যে স্কোয়াডটা যাচ্ছে এশিয়া কাপ খেলতে, তাদের স্ট্রাইক রেটের অবস্থা কি? লিটন দাস দেশের ফাইনেস্ট ব্যাটার, তবে ইন্টারন্যাশনাল টি-20তে গড়ে তার স্ট্রাইক রেট 124। যে ধরনের ব্যাটিং করে আসলে বাবর রিজওয়ানরা দলে জায়গা হারিয়েছেন। একই অবস্থানে থাকা লিটন বাংলাদেশের টি-20 অধিনায়ক। বিপিএলে তার স্ট্রাইক রেট 130-এর কাছাকাছি, এটুকুই যা। কেবল লিটনের ঘাড়ে দায়টা চাপিয়েই বা লাভ কি? যাদের কাছে কুইক ক্যামিও প্রত্যাশিত তাদের মধ্যে নিশ্চয়ই জাকের আলী অনিকও একজন। তার ইন্টারন্যাশনাল টি-20 স্ট্রাইক রেট 126 আর বিপিএলে 130-এর একটু বেশি। একই ক্যাটাগরি তাওহিদ হৃদয় রিসেন্টলি অফ ফর্মে আছেন, তবে তার কাছ থেকেও নিশ্চয়ই মিডল ওভারে দারুণ কিছু নক চাইবে বাংলাদেশ। তবে তার রেকর্ড বলছে স্ট্রাইক রেট আগের দুই টাইগারের চেয়ে কম। বিপিএলে যদিও সেটা 132 ছাড়িয়ে গেছে। এদিকে শামীম পাটোয়ারির হাল বাকিদের চেয়ে ভালো, বিশেষ করে বিপিএলে। তবে সেই ধারাবাহিকতা এশিয়া কাপে ধরে রাখতে পারবেন তো? টাইগার ব্যাটাররা এই একটি সাধারণ দোষে দুষ্ট। রান করতে পারেন, সেটাতে গতিও সঞ্চার করতে জানেন, তবে কাজটা ধারাবাহিক হয় না। আর এশিয়া কাপেও যদি এই অধারাবাহিকতার ধারাবাহিকতা থাকে, তবে কি শিরোপা জয়ের স্বপ্ন দেখা যায়? খালিদ জামিল, একাত্তর। নিজেদের দিনে নাকি যে কোনো দলকে হারানোর সামর্থ্য রাখে নেদারল্যান্ডস দল, সিলেটে এমন হুঙ্কারি দিয়ে রাখলেন ডাচ অধিনায়ক। স্কট অ্যাডওয়ার্ডস জানিয়েছেন সিলেটে নেদারল্যান্ডস প্রস্তুতি নিতে চায় 2026 টি-20 বিশ্বকাপের জন্য। তবে ডাচ কাপ্তান জানেন সিরিজটা কঠিন চ্যালেঞ্জ হবে ওদের জন্য। সিলেট থেকে নাইয়ান বিন জসিমের পাঠানো রিপোর্ট। সিলেটে প্রথম দিনের প্র্যাকটিস সেশনে এসেই রীতিমতো দৌড়ের উপর নেদারল্যান্ডস ক্রিকেট দলের ক্রিকেটাররা। না, টাইগাররা তাদেরকে দৌড়ের উপর রাখেনি। ঝুম বৃষ্টির কারণেই রীতিমতো দৌড়ে তাদের ড্রেসিং রুমে প্রবেশ করেছেন কেউ, আবার কেউ ছুটে গেছেন ইনডোরে। প্র্যাকটিস সেশনটা তো করতে হবে। মাত্র 2টা দিন সময় পেয়েছেন তারা বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলার আগে, কিন্তু বৃষ্টি চোখ রাঙানি দিচ্ছে। প্রথম দিনের অনুশীলনে তারা যেই স্কিল ট্রেনিংটা সেটাই করতে পারেনি, এখানকার উইকেটের যেই আচরণ সেটাই বুঝতে পারেনি। বাংলাদেশের বিপক্ষে এমনিতেই খেলাটা যে কোনো দলের জন্য চ্যালেঞ্জ, যখন কিনা খেলাটা হয় বাংলাদেশের মাটিতেই। ডাচরা তাই অনেক বেশি হতাশায় ভুগছে, কারণ পরের দিন অর্থাৎ ম্যাচের আগের দিনও কিন্তু ফোরকাস্টে বলা আছে সিলেটে বৃষ্টি হবে, এমনকি ম্যাচের দিনেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। অর্থাৎ আগামীকাল 80% এবং ম্যাচের দিনে 70% বৃষ্টির সম্ভাবনা। আনরোমান্টিক বৃষ্টিতে মন ভেঙেছে ডাচ কাপ্তানের। খুব সহজে যে দেশটা দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ পায় না টেস্ট প্লেইং কান্ট্রির বিপক্ষে, এবার সুযোগটা মিলেছে। দলটা সিলেটে এসেছে বড় স্বপ্ন নিয়ে। অতীতেও ডাচরা টাইগারদের হারিয়েছে। এই স্কট অ্যাডওয়ার্ডসের ক্যাপ্টেন্সিতেই 2023 বিশ্বকাপে নেদারল্যান্ডস লজ্জায় ডুবিয়েছিল টাইগারদের। 68 রানের দারুণ একটা ইনিংস খেলেছিলেন নিজে। ইডেন গার্ডেন্সে পারলে সিলেটেও চমক দেখাতে পারবে নেদারল্যান্ডস, বিশ্বাস করেন ক্যাপ্টেন। You know, we obviously play in a lot of high pressure matches in World Cups, in qualifiers, things like that. And yeah, I think recent performances show that we're capable of beating any team on our day.
ডাচরা সিলেটে চিল মুডে, চাপের কোনো ছিটে ফোটাও নেই ওদের মধ্যে, মিডিয়ার প্রেশার নেই, বড় কিছু করার তারাও নেই। দেশটার সিংহভাগ মানুষই জানে না ওদের ক্রিকেট দলটা বাংলাদেশ সফরে, ওরা ক্রিকেটটা খেলছে শুধুই উপভোগের মন্ত্রে। এটাই দলটার সবচেয়ে বড় শক্তি। ফ্রিসবি খেলার মতোই 22 গজে নেদারল্যান্ডস চায় টাইগারদের হাসতে হাসতে এভাবেই আটকে দিতে, যদিও ওরা জানে বাংলাদেশের মাটিতে বাংলাদেশকে হারানো কতটা কঠিন হবে। Yeah, it's obviously a tough series. Bangladesh in Bangladesh. Many countries come over here and struggle. So, yeah, we know it's going to be tough. And yeah, we're going to have to put our best foot forward right from the start. বৃষ্টিস্নাত দিনে হোটেলে অলস সময় না কাটিয়ে বাংলাদেশের পেস বোলিং কোচ শন টেট আসলেন মাঠে নিজের ফিটনেস নিয়ে কাজ করতে। সুযোগ পেয়ে ডাচ পেসার পল ভ্যান মিকারিন দুই টিমমেটকে নিয়ে ছুটে গেলেন টিপস নিতে। এই মিকারিনই 2023 বিশ্বকাপে ইডেনে টাইগারদের লজ্জায় ডোবানোর নায়ক ছিলেন। নাহিয়ান বিন জসিম, একাত্তর, সিলেট। শুধু জাতীয় দলে খেলা নয়, আন্তর্জাতিক টি-20তে ডমিনেট করার স্বপ্ন নিয়েই মাথার ঘাম পায়ে ফেলে যাচ্ছেন জিসান আলম। চলতি মাসেই অস্ট্রেলিয়া মাতিয়েছেন বাংলাদেশ এ দলের জার্সিতে। জিসান বলছেন দিনে দিনে পরিণত হচ্ছেন, বাড়ছে শটের ভেরিয়েশন। সাইফুল রূপকের রিপোর্ট। পুল শটে আপনার ফেভারিট কে? রোহিত শর্মা এমন শট খেললেই উচ্চ স্বরে ট্রেসার বুলেট কথাটা শোনা যায় রবি শাস্ত্রীর কমেন্ট্রিতে। দেখার মতো হিট। ভারতীয় হিটম্যানের পুল হুকের বিরাট ভক্ত বাংলা জিসান আলম। ছোট ফরম্যাটে ওপেনিংয়ে তার স্ট্র্যাটেজি একটাই, ধুমধারাক্কা মেরে বলের সুতা ছিঁড়ে দেয়া। কদিন আগে অস্ট্রেলিয়ার ডারউইনে টপ অ্যান্ড টি-20তে জোড়া 50, বাংলাদেশ পক্ষে সবচেয়ে বেশি রান করেন জিসান। জাতীয় দলের দরজায় করা নাড়ছেন নারায়ণগঞ্জের এই হার্ড হিটার। অস্ট্রেলিয়াতে 6 ইনিংসে 208 রান, স্ট্রাইক রেট 135 আশপাশে, দুটো 50। কনফিডেন্স লেভেল অলওয়েজই ভালো থাকে, তো আলহামদুলিল্লাহ ভালো আছে কনফিডেন্স। গত বছর আপনি অস্ট্রেলিয়াতে সেই টুর্নামেন্টে খেলেছেন, এবার আপনার গড়, স্ট্রাইক রেট, রান, যে পাওয়ার প্লেতে কাজে লাগানো, বড় শট খেলা, মনে হচ্ছে যে আরো বেশি পরিণত জিসান আলম। টিম থেকে একটাই কথা ছিল যে তুমি তোমার ন্যাচারাল ক্রিকেটটা খেলো, তোমার ন্যাচারাল তুমি অফ করবে না। ডে বাই ডেতে আলহামদুলিল্লাহ ইমপ্রুভ হইতেছে, কারণ অনেক ক্যাম্প করতেছি। এইচপিতে অনেক দিন 2 মাস টানার একটা লম্বা ক্যাম্প ছিল, তারপরে এই টিমের একটা 14 দিনের ক্যাম্প ছিল। তো যেগুলা লাস্ট ইয়ার ভুল করছে এগুলা নিয়ে কাজ করছি। ঘরের মাঠে এইচপির হয়ে সাউথ আফ্রিকার সাথে খেললেন, অস্ট্রেলিয়াতে খেললেন, কোন জায়গাটা আসলে ইমপ্রুভমেন্ট এসেছে আপনার? আমার এখন শর্টসগুলা পারফেকশন মাশাআল্লাহ হচ্ছে, আরও হওয়া প্রয়োজন। তো মাশাআল্লাহ শটগুলো পারফেকশন বাড়তেছে আমার। ইনোভেটিভ শটও খেলতে হয় অনেক। আপনি দেখছেন যে ইমন বা তানজিদ তামিম তারা শুধু সোজা ব্যাটেই খেলে না, সাইড শট খেলতে হয়, চিকি শট খেলতে হয়। ইনোভেটিভ শট না খেললে আসলে বোলার স্পট নষ্ট করা যায় না। টি-20 ক্রিকেটে অনেক স্কিল থাকা লাগে, তো অ্যাজ এ ওপেনার হিসাবে আমি আদার্স কাজগুলো করতেছি। জাস্ট একটা র্যাম শট প্র্যাকটিস করতেছি বেসবল খেলার জন্য। তো আমার জন্য একটা ফিল্ডিং সেট করে, তো এটা মোকাবেলা করার জন্য ওই শটটা আমি প্র্যাকটিস করতেছি। নতুন বলে বা পাওয়ার প্লেতে এই যে শটের ভ্যারিয়েশনটা কতটুকু ইম্পর্টেন্ট? না, একটা বলারের মাঝে যখন আপনি একটা থট দিবেন যে না আমি এই জায়গার বলটা 2-3 জায়গায় শর্টস খেলতে পারি, তখন অটোমেটিকলি আপনার জোনে বল করবে। তো জাস্ট ওটার জন্য এসব স্কিলগুলো ডেভেলপ করা। এই যে টিমটা গঠন করা হলো নেদারল্যান্ডসের বিপক্ষে এবং এশিয়া কাপে, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু কিন্তু বলেছেন যে জিসান আলমও আসলে আমাদের মাথায় ছিলেন, নামটা ঘুরপাক খাচ্ছিল। মানে আপনি একদম রাডারে আছেন, দরজায় করা নাড়ছেন। এটা দেখার পর বা শোনার পরে আপনার আসলে নিশ্চয়ই মোটিভেশনটা আরও বেড়ে যাবে। না, অবশ্যই সবারই একটা ড্রিম থাকে, যেমন সেম আমারও ড্রিম আছে আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলবো, ইন্টারন্যাশনাল ডোমিনেট করবো। সেম ওই ক্ষেত্রেও ছিল। এটা আমাকে মোটিভেশন দেয় যে না আমার আরও অনেক ভালো কিছু করতে হবে, ভালো কিছু করে যদি আল্লাহ চায় তাহলে ন্যাশনাল টিমে ডাক পাবো। তো আমার হাতে পারফরমেন্স করার চেষ্টা করবো সবসময়। 14 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া এনসিএল টি-20 মাতিয়ে নির্বাচকদের আরও ভাবনায় ফেলতে চান জিসান। গেল আসরে প্রথম শতকটাও হাঁকিয়েছিলেন তরুণ এই পাওয়ার হিটার। সাইফুল রূপক, একাত্তর। যত বেশি খেলা তত বেশি ক্রিকেটার, সে কথা জানে বিসিবি। তাই রিজিওনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের অধীনে প্রতি বিভাগে টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে সিরিয়াস আমিনুল ইসলাম বুলবুলের কমিটি। চট্টগ্রামে আঞ্চলিক টি-20 টুর্নামেন্ট উদ্বোধনের দিন বুলবুল জানিয়েছেন বোর্ডের পরিকল্পনা। বিস্তারিত ফয়সাল হাবিবের রিপোর্ট। বোলারের মাপা ফ্লাইটে জায়গা মতো ডেলিভারি, বল পিচ করেই হালকা টার্নে বেরিয়ে যাওয়া, বাকি কাজটা কিপারের। তড়িৎ গতিতে স্ট্যাম্পিং, ব্যাটারের বিদায়। ক্রিকেটীয় মানদণ্ডে সর্বোচ্চ স্ট্যান্ডার্ডের ব্যাট বলের লড়াইয়ের এই চিত্রটা চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামের। মাঠ তো পরিচিতই, খেলার মানও ভালো, কিন্তু খেলোয়াড়দের চিনছেন না।
তাই তো? এই খেলোয়াড়দের না চেনাই স্বাভাবিক, বরং নতুন ক্রিকেটার উঠিয়ে আনতেই আয়োজন করা হয়েছে এই টি-20 টুর্নামেন্টের। বলা হচ্ছে চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর কথা। বৃহস্পতিবার চট্টগ্রামে এই টুর্নামেন্ট উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দুই গ্রুপে 11টা জেলা দল খেলছে এই টুর্নামেন্টে। রাউন্ড রবিন পদ্ধতিতে প্রতি গ্রুপের সব দল একে অপরের সাথে একটা করে ম্যাচ খেলবে। 80 লাখ টাকা বাজেটের এই লিগে 43 লাখ দিচ্ছে বিসিবি। বাকি 37 লাখ টাকার যোগান আসবে স্পন্সরদের পকেট থেকে। চ্যাম্পিয়ন দল পাবে 1 লাখ আর রানার্স আপের জন্য 50,000 টাকা। সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে মাঠে গড়াবে ফাইনাল। টুর্নামেন্ট উদ্বোধন করতে এসেও বুলবুল নিজের কাজেই ডুবেছিলেন। শুধু চট্টগ্রামে না, অন্য সব অঞ্চলেও কিভাবে এমন টুর্নামেন্ট আয়োজন করা যায় তার রোডম্যাপ দিয়েছেন। অন্য রিজনে যদি স্পন্সরশিপ না আসে কি করব আমরা সেই ক্ষেত্রে হয়তো একটু লোয়ার স্কেলে করব। এখানে পেপার থাকবে, ক্রিকেটাররা খেলবে, ক্রিকেটাররা ভালো পারফর্ম করবে, কর্মকর্তারা তাদের সেরাটা দিবে এখানে। সো এখানে কোনো দের ইজ নট পার্সোনাল কিছু নেই, কে থাকলো কে না থাকলো দ্যাটস কমপ্লিটলি ইম্যাটেরিয়াল। কে ফলো করলো না করলো ওটাও কেয়ার করি না, বাট ক্রিকেটে যেন হয় রাইটলি। এদিকে চট্টগ্রামের এই আয়োজন অন্য বিভাগগুলোকেও উৎসাহ দেবে। সব বিভাগ নিজেদের মঙ্গলেই করবে এমন কিছু, তেমন প্রত্যাশা নাজমুল আবেদিন ফাহিমের। এরা এত সুন্দরভাবে করতে পারছে, তোমরা এত পারছো না কেন? সো ওই প্রেশারটা কিন্তু থাকবেই। আমার ধারণা যে প্রত্যেকেই নিজের মতো করে চেষ্টা করবে নিজের ঘরোয়া ক্রিকেট, তাদের ঘরোয়া, এটা চিটাগংয়ের ঘরোয়া ক্রিকেট, বরিশালের ঘরোয়া ক্রিকেট, রাজশাহীর ঘরোয়া ক্রিকেট হবে ওগুলো। এবং ওদের যারা এগুলির দায়িত্বে থাকবেন তাদের দায়িত্ব হবে এটাকে ঠিকভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করে। তাদেরই খুঁজতে হবে কিভাবে আমরা স্পন্সর পাবো। প্রতিবেশী দেশ ভারতে প্রতিটি রাজ্যেরই আছে নিজস্ব লিগ। সেগুলো বেশ কম্পিটিটিভ এবং নিয়মিত। সেখান থেকে বেরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটেও রাজত্ব করে অনেকে। বাংলাদেশ এদিকটাই পিছিয়েই আছে, কিন্তু এবার বুঝি তার অবসান হলো। আঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের ব্যাপারে বিসিবি বেশ সিরিয়াস। চট্টগ্রাম সেই যাত্রায় হয়ে থাকলো পাইলট প্রজেক্ট। ফয়সাল হাবিব, 71। এই ছিল এই মুহূর্তের খেলাযোগে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেলে। 71-এর সাথেই থাকুন।